প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মসনি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অধ্যায় চতুর্থ, আজকের পাঠ ভূমিকম্প। তো সর্বপ্রথমে আমরা আলোচনা করব ভূমিকম্প কী বা ভূমিকম্প কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আসি ভূমিকম্প কী। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ এই আকস্মিক কম্পনকে বলা হয় ভূমিকম্প। ভূমিকম্প কখনো কখনো মৃদু হয়, আবার কখনো কখনো প্রচণ্ডও হয়। এটি সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তাহলে ভূমিকম্পটা কি? যে ভূপৃষ্ঠ ভূত্বক কেঁপে ওঠা। অবশ্যই এটা প্রাকৃতিক কারণে হতে হবে। তো ভূমিকম্পের কারণের মধ্যে রয়েছে দুটি কারণ, প্রধান কারণ, একটি অপ্রধান কারণ। তো প্রধান কারণ রয়েছে দুটি। প্রথমত, পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহ সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। সঞ্চালন কি? এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া। এই প্লেটসমূহ মাঝে মাঝে পার্শ্বচাপের কারণে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, এর ফলে ভূত্বক কেঁপে ওঠে। নাম্বার 2, অগ্ন্যুৎপাতের, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই প্লেটসমূহের উপর ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে প্রধান কারণ কয়টি গেল? দুইটি। এরপরে আমরা আসি অপ্রধান কারণ। অপ্রধান কারণ রয়েছে 5টি। আমরা প্রথমত আসি শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। কোনো কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প সৃষ্টি হয়। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এ কারণেই ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। এবার আসি আমরা নাম্বার 2, তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয় ও ভাঁজের সৃষ্টি হয়, ফলে ভূমিকম্প হয়। নাম্বার 3, ভূগর্ভস্থ বাষ্প। আমরা জানি পৃথিবী একসময় উত্তপ্ত গলিত অবস্থায় ছিল। এখনও ভূ অভ্যন্তরে এই উত্তপ্ত লাভা রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে এই উত্তপ্ত লাভার ফলে কি হয়? তাপের সৃষ্টি হয়। এই অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। বাষ্প সবসময় ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি করে। আর ভূত্বকের নিম্নভাগে এটা ঊর্ধ্বমুখী যখন চাপের সৃষ্টি করে তখন কি হয়? ভূত্বকে নিম্নভাবে ধাক্কা দেয়, এর ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। এবার আমরা আসি ভূগর্ভস্থ চাপের সৃষ্টি বা বৃদ্ধি বা হ্রাস। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক বাষ্পের কারণে অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবেও ভূমিকম্প হয়। এবার সর্বশেষ আমরা আসি হিমবাহের প্রভাব। হিমবাহের প্রভাবেও ভূমিকম্পের সৃষ্টি হয়। যেমন হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। এবার আমরা আসি ভূমিকম্পের ফলাফল, অর্থাৎ ভূমিকম্পের ফলে কি হয়। ভূমিকম্পের ফলে অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সৃষ্টি হয়। এর ফলে ঘর বাড়ি, ধন সম্পদ, গবাদি পশু, মানুষের যাতায়াত ব্যবস্থা, এমনকি জীবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো ভূমিকম্পের ফলাফল আমরা প্রথমে আসি। ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধ্বংসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়। উদাহরণ হিসেবে বলা যায় 1987 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এবার আমরা আসি ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্র তল
বা উপরে উত্থিত হয়। যেমন ভূমিকম্পের ফলে অনেক সময় আমরা দেখি সমুদ্রের তলদেশে বা নদীর তলদেশের শিলা উপরের দিকে উঠে যায়, আবার কখনো কখনো নিম্নমুখী হয়। এর ফলেও কি হচ্ছে, যে কোনো কোনো সময় নিম্নভূমি উচ্চভূমিতে পরিণত হয়। আবার অনেক সময় অনেক স্থলভাগও সমুদ্র তলদেশে বিলীন হয়ে যায়। যেমন 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়। অনেক সময় ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়, বা কখনো কখনো নদীর গতিপথ বাধাপ্রাপ্ত হয় বা বন্ধ হয়ে যায়। আবার কখনো কখনো নদী শুকিয়েও যায়। আবার সময় সময় উচ্চভূমি অবনমিত হয়ে জলাশয় সৃষ্টি করে। 1950 সালে আসামে ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়। এবার আসি আমরা নাম্বার 4। ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতগাত্র থেকে হিমানি সম্প্রপাত হয়। হিমানি সম্প্রপাত বলতে আমরা বুঝি কি, সাধারণত আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই তাপমাত্রা কমতে থাকে। তাহলে কি, পর্বত অনেক উঁচুতে এবং ওখানে অনেক বরফ জমে। এই বরফ যে জমে, এই বরফকে বলা হয় হিম বা হিমবাহ, হিম। এই মাঝে মাঝে তাপমাত্রা বৃদ্ধির ফলে পর্বতের উপরিভাগে যে এই জমানো বরফ অনেক সময় গলনের সৃষ্টি হয়। এই বরফ গলে হঠাৎ করে পর্বতের উপর থেকে নিচে পড়ে, এটাকেই বলা হচ্ছে হিমানি সম্প্রপাত। এবং পর্বতের উপর শিলাপাত হয়। এগুলো ভূমিকম্পের, অর্থাৎ ভূমিকম্প যখন হয় তখন কি হচ্ছে, সমগ্র ভূত্বক কেঁপে ওঠে। কেঁপে ওঠার ফলে এই পর্বতের উপরে এই যে হিমানি থাকে এটা নিচে পড়ে। আবার কখনো কখনো কি হচ্ছে, শিলাপাতও হয়। অর্থাৎ শিলা বলতে কি, শিলা বলতে আমরা বুঝি ভূত্বক গঠনকারী যে সকল উপাদান। পর্বত এই ভূত্বকেরই অংশ বিশেষ। সুতরাং পর্বতের একটি বিশাল শিলা স্তর বা শিলাখণ্ড অনেক সময় ভূমিকম্পের ফলে ফাটল ধরে নিচে পতিত হয়। এবার 5 নাম্বার ও সর্বশেষ নাম্বার হচ্ছে, ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যদি ভূমিকম্প যে কোনো ভূত্বকের যে কোনো স্থানে হতে পারে। এই ভূমিকম্প যদি কোনো সমুদ্রের তলদেশে সৃষ্টি হয়, তো সমুদ্রের তলদেশে সৃষ্টি হলে সেক্ষেত্রে কি হয়, ওই সমুদ্রের পানি কেঁপে ওঠে। কেঁপে ওঠার ফলে কি হচ্ছে, সমুদ্রে জলোচ্ছ্বাস, ঢেউয়ের প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে। তো যখন ঢেউয়ের সৃষ্টি করে, এই ঢেউ যে যখন উপকূলে আশ্রয় পড়ে তখন উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। এর ফলে কি হচ্ছে, এর ফলে অনেক জীবন, ঘরবাড়ি, রাস্তাঘাট, তারপরে আবাদি ফসল, গবাদি পশু এবং এমনকি মানুষের জীবনেরও ক্ষয়ক্ষতি হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতে পারি যে ভূত্বকে যে ভূমিকম্পের সৃষ্টি করছে, ভূমিকম্প সৃষ্টির ফলে এই ভূমিকম্প আমাদের জীবনের উপরে ব্যাপক প্রভাব ফেলে, আমাদের জীবনের অনেক ক্ষয়ক্ষতি করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ভূমিকম্প সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।